আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের সামরিক শক্তি, বিশেষ করে মিসাইল শক্তির একটি এক্সক্লুসিভ দৃশ্য দেখছেন। এর পূর্বে এই ধরনের ভিডিও ফুটেজ কখনোই প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চ মাসের 22 থেকে 23 তারিখের দৃশ্য এটি, যেখানে দেখা যাচ্ছে ইরান তার অত্যন্ত শক্তিশালী যে খোরাম শাহার 4 মিসাইল রয়েছে সেটিকে নতুনভাবে আপগ্রেড করে বা কিছুটা মডিফিকেশন করে এর রেঞ্জ বৃদ্ধি করে সেটা ফায়ার করছে। দেখুন, সাধারণত খোরাম শাহার 4 মিসাইলগুলো 2 থেকে 2,500 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। তবে যদি এই মিসাইলের পেলোড কমিয়ে আনা হয় তাহলে এই মিসাইল প্রায় 4 থেকে 4,500 কিলোমিটার দূরত্বে আঘাত করতে পারে। আর তার যে টেস্টিং রয়েছে বা তার যে বাস্তবিক প্রমাণ রয়েছে সেটা করার জন্যই কিন্তু চলতি বছরের মার্চ মাসের 21 নয়তো 22 তারিখের দিকে ইরান এই ধরনের নতুন যেই ট্যাকটিক্স রয়েছে তা প্রবর্তন করে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে এটি সেই সময়ের দৃশ্য যখন ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠছিল ইরান তার মূল ভূখণ্ড থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে অবস্থিত ভারত মহাসাগরের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে দিয়াগো গার্সিয়া সেখানে সরাসরি মিসাইল হামলা করে। দেখুন, যদিও এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে মিসাইলটি আকাশে তারা ভূপাতিত করতে পেরেছে, নয়তো আরেকটি মিসাইল সাগরে পড়ে গেছে এমনটা দাবি। তবে এই ধরনের ইরানের নতুন সক্ষমতা অর্জন পুরো ইউরোপের মূল ভূখণ্ডের বিভিন্ন স্থানে হামলা করার ইরানের যে ক্যাপাবিলিটি তা কিন্তু ইউরোপের দেশগুলোকে সরাসরি ইরান যুদ্ধে জড়িত হওয়ার যে প্রচেষ্টা রয়েছে তা থেকে বিরত রাখার পাশাপাশি তাদের মূল ভূখণ্ডে হামলার ঝুঁকিও তৈরি করেছিল। খোরাম শাহার মিসাইল উত্তর কোরিয়ার বিখ্যাত যে হুয়াসুং ভেরিয়েন্টের মিসাইল রয়েছে তার নকশা এবং ডিজাইনের উপর তৈরিকৃত এমনটা বলা হয় এবং এই মিসাইলটি হাই ভ্যালুর পেলোড বহন করতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সুনির্দিষ্টভাবে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় ইরান তার খোরাম শাহার 5 মিসাইল তৈরির অগ্রগতিতে অনেকটাই বড় ধরনের অগ্রগতি লাভ করেছে এবং এই ক্ষেত্রে কোনো কোনো সংবাদ মাধ্যমের দাবি হলো যে তারা এটি সফলভাবে পরীক্ষাও করেছে, যদিও ইরান এবং যুক্তরাষ্ট্র কোনো পক্ষই এই বিষয়ে মন্তব্য করেনি। দেখুন, যদিও এই বিষয়ে কেউ মন্তব্য করেনি, তবে এই মিসাইলের রেঞ্জ বলা হচ্ছে 8,000 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার, যেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করতে ক্যাপেবল। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমানে যে শান্তি প্রক্রিয়ার চুক্তি চলছে বা চুক্তির আলোচনা চলছে এই বিষয়কে কেন্দ্র করে এখন পরমাণু ইস্যুর সাথে সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের যে মিসাইল কর্মসূচি রয়েছে তাকে যুক্ত করতে চাচ্ছে এবং ইরান তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করবে না এই বিষয়ে সুনির্দিষ্টভাবে প্রতিশ্রুতি এবং কিছু প্রতিবন্ধকতা আরোপ করতে চাচ্ছে। এই বিষয় নিয়ে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি পাকিস্তানের আকাশ থেকে তোলা, যেখানে ইরানের প্রেসিডেন্ট জনাব পেজেশকিয়ান এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আগারচি উভয় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধান যিনি রয়েছেন আসিফ মুনির তার সঙ্গে জরুরি বৈঠক করার জন্য পাকিস্তান সফরে যাচ্ছেন। আর তখন কিন্তু এই পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান এবং তার সঙ্গে যে F-17 থান্ডার যুদ্ধ বিমান গার্ড অফ অনার দিয়ে আকাশ থেকে ইরানি বিমানটিকে কড়া পাহারায় পাকিস্তানে নিয়ে যায়। দেখুন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় পাকিস্তান প্রচণ্ডভাবেই ইরানকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে এই আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচিকে প্রবেশ করানো হোক। তবে এটা সরাসরি নাকচ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যে পরিষ্কারভাবে দাবি করেছেন যদি ক্ষেপণাস্ত্র ইরানের না থাকতো বা ক্ষেপণাস্ত্রবিহীন ইরান এর পরিণতি হতো গাজার মতো। ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে দেওয়া একটি বক্তব্যে দাবি করেন ইরানের মিসাইল যদি না থাকতো তাহলে গাজার মতো ইরানকেও ধ্বংস করে দেওয়া হতো। সুতরাং নিজেদের আত্মরক্ষার সক্ষমতা এবং যে সামরিক সক্ষমতা রয়েছে সেই বিষয় নিয়ে কোনো ধরনের সমঝোতা তো দূরের কথা, কোনো আলোচনাই হবে না। আমাদের নিজেদের রক্ষা করার জন্য যদি আমাদের কাছে এই ক্ষেপণাস্ত্র না থাকতো তাহলে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আরেকটি গাজায় পরিণত করত এবং তারা বৃদ্ধ বা তরুণ কাউকেই রেহাই দিত না। তারা মানবাধিকারের কথা বলে, এটা একটা মস্ত বড় মিথ্যা। এবং আমরা যদি নিজেদের রক্ষা করতে না পারতাম তবে তারা নিশ্চিতভাবে আমাদের দেশকে ছাড় দিত না এবং আমাদের শক্তিকে ধ্বংস করে দিত। ফলস্বরূপ আমরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনোই কারো সাথে কোনো আলোচনা করব না।
party. Long live Pakistan-Iran friendship. Zindabad Iran Pakistan. পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছিল পরমাণু কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার জন্য, বিধিনিষেধ দেওয়ার জন্য ইরানের পরমাণু কর্মসূচিতে, এর পাশাপাশি মিসাইল কর্মসূচিতে। তবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি থাকলেও ইরান তার যে সামরিক সক্ষমতার অন্যান্য বৈধ অধিকার রয়েছে তাদের ভাষায় সেই বিষয় নিয়ে কোনো ধরনের আপোষ করবে না। মিসাইল নিয়ে কোনো ধরনের কোনো আলোচনাই হবে না, সরাসরি সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। ঠিক এমতো অবস্থায় ইসরায়েল দাবি করছে যুক্তরাষ্ট্রকে ছাড়াই তারা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে। যেমন ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক শক্তির মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে ইসরায়েল এককভাবে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে এমন হুঙ্কার দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 7 নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির মার্কিন প্রশাসনের বর্তমান কূটনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে সরাসরি তার বক্তব্যে বলেন, আমেরিকানরা খুবই সরল বা বোকা যদি তারা মনে করে যে ইরানিরা তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ ও বাতিল করবে এবং ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন ত্যাগ করবে। তিনি স্পষ্ট করেই তার বক্তব্যে বলেন, এই ইরানি হুমকির মুখোমুখি হওয়া এবং এর বিরুদ্ধে একাই পদক্ষেপ নেওয়া ইসরায়েলের নিজস্ব দায়িত্ব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেন গাভির আমেরিকার সাথে বর্তমান কৌশলগত দূরত্ব বা মতভেদের বিষয়টি প্রকাশ্যে এনে সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থায় ইসরায়েল অন্য কোনো দেশের কথায় পরিচালিত হবে না। নিজের দেশের স্বাধীন প্রতিরক্ষা নীতির পক্ষে যুক্তি দিয়ে তিনি সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, কোনো অবস্থায় ইসরায়েল কোনো বন্ধুর নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য হবে না, এমনকি বন্ধু যদি সত্যিকারেও অনেক বড় বা মহান হয় তারপরও ইসরায়েল মানবে না। মানে ইসরায়েল ইরানে এককভাবে হামলার বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি না আসে বা দূরত্ব বজায় রাখে ইসরায়েল কি হামলা করতে পারে? দেখুন, এই ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না, কারণ এর পূর্বেও ইসরায়েল এই মধ্যপ্রাচ্যের বহু দেশে যুক্তরাষ্ট্রকে না জানিয়ে এককভাবেই প্রথম দফায় হামলা করেছে। পরবর্তী সময়ে পরিস্থিতি যখন খারাপ হয়েছে বা ইসরায়েলের জন্য সংকট তৈরি হয়েছে তখন বাধ্য হয়ে মিত্রকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের আসতে হয়েছে। বিশেষ করে ইসরায়েলের ইন্টারনাল বিভিন্ন ধরনের ইস্যু এবং কিছু সাংবিধানিক জটিলতার কারণে ইসরায়েলকে রক্ষা করার জন্য অনেকটাই যেন যুক্তরাষ্ট্র বাধ্য, যার জন্য যে কোনো বড় সমস্যা ইসরায়েল তৈরি করলে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রকে আসতেই হয়। আর এই ক্ষেত্রে ইরান যেহেতু কোনো ছাড় দেবে না এবং পরমাণু ইস্যুকে কেন্দ্র করেও বড় কোনো ছাড়ের ঘোষণা এখন পর্যন্ত আসেনি, ঠিক এমতো অবস্থায় অনেক সামরিক বিশেষজ্ঞরাই বলছেন এবং এমনটা মনে করছেন ইসরায়েল যে কোনো মুহূর্তে সামরিক প্রতিক্রিয়া শুরু করে দিতে পারে ইরানের বিরুদ্ধে, যেটি এই শান্তি চুক্তি এবং 60 দিনের যে ডেডলাইন রয়েছে যুদ্ধবিরতির সেটিকেও ভেস্তে দিতে পারে। দেখার বিষয়ে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে শেষ পর্যন্ত ইসরায়েল কি করতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।